বর্তমান অন্তর্বর্তী সরকারকে ফ্যাসিবাদের আর একটা রূপ হিসেবে বা তাদের গায়ে ওই ভূত চেপে বসেছেন এরকম ইঙ্গিত করেছেন এবং সেখানে তিনি অনেক কথাই বলেছেন। সত্যিকার অর্থে বিএনপির পক্ষ থেকে প্রায়, শুধু আজকে নয়, প্রায় প্রতিদিনই কিন্তু এক ধরনের ক্ষোভের কথাবার্তাগুলো আসছে। যেমন রিজভী আহমেদ, তিনি কিন্তু বঙ্গবন্ধুর ছবি নামানো নিয়ে এক ধরনের ক্ষোভ প্রকাশ করলেন, আবার ক্ষোভ প্রকাশ করে আবার তিনি দুঃখ প্রকাশও করলেন। এই বিষয়গুলো আমাদের কাছে আসলে পরিষ্কার না, যে একটা কথা উনি বললেন আবার পরক্ষণেই 1 ঘন্টা না যেতে আবার কেন দুঃখ প্রকাশ করছেন। ওনারা কি সত্যি 2 বছর সময় পাবেন? আর 2 বছর কি বাংলাদেশের রাজনীতি কি সহিষ্ণু অবস্থায় থাকবে? 2 বছর ধরে কি বিএনপির মতো বড় রাজনৈতিক দলগুলো সময় দিতে চাইবে? বিএনপি চেয়ারপারসন যে উপদেষ্টা আব্দুস সালাম, আমি অনুষ্ঠানের শুরুতেও বলছিলাম, তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারের কাঁধে ফ্যাসিবাদের ভূত চেপেছে। আপনারা বলে বেড়াচ্ছেন নির্বাচনের জন্য অভ্যুত্থান হয়নি, তাহলে কিসের জন্য অভ্যুত্থান হয়েছে? বিএনপির পক্ষ থেকে এই ধরনের প্রশ্ন আসছে বিভিন্ন নেতার কাছ থেকে। জি, আপনি একটু বলবেন সুলতান মাহমুদ, আপনি যা বলছিলেন। আম, যে যেমন আপনি আব্দুল সালাম সাহেবের রেফারেন্সটা দিলেন, সেটিও আমি দেখলাম যে তিনি কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারকে ফ্যাসিবাদের আর একটা রূপ হিসেবে বা তাদের গায়ে ওই ভূত চেপে বসেছেন এরকম ইঙ্গিত করেছেন এবং সেখানে তিনি অনেক কথাই বলেছেন, যে এই সরকার কি করতে চাচ্ছেন না করতে চাচ্ছেন, এই নানা ধরনের ক্ষোভের বিষয়ে তুলে ধরেছেন। সত্যিকার অর্থে বিএনপির পক্ষ থেকে প্রায়, শুধু আজকে নয়, প্রায় প্রতিদিনই কিন্তু এক ধরনের ক্ষোভের কথাবার্তাগুলো আসছে। বিশেষ করে তাদের নেতাদের মামলা ওঠানো, হয়রানিমূলক মামলা, তারেক রহমানকে দেশে আসতে ব্যাপারে এখনো কোনো সেটেলমেন্ট না হওয়া, এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিএনপি বারবার কথা বলছেন। এমনকি বিএনপি বারবার যেটা বলছেন, যেমন মির্জা ফখরুল ইসলাম আজকেও বলেছেন যে সুনির্দিষ্টভাবে নির্বাচনের রোড ম্যাপ থাকাটা অত্যন্ত জরুরি। এই জরুরি না হওয়ার কারণে মানে জনগণের মধ্যে একটা শঙ্কা তৈরি হচ্ছে যে তাহলে কি হতে পারে, সামনে কি আবার আবার কোনো, মানে বাংলাদেশের ইতিহাস যেগুলো বলে, ইতিহাস বলে যে নাকি আহ, আবার নতুন কোনো রাজনৈতিক দল তৈরি হবে, আবার সেই রাজনৈতিক দল একটা পূর্ণ কাঠামোর মধ্যে গিয়ে যাওয়ার পরে নির্বাচন হবে, সেরকমও হতে পারে কিনা, এরকম বিষয়ও তাদের মধ্যে একটা শঙ্কা রয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি কিন্তু যে বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে আমরা মানে বাইরে যে কথাগুলো শুনতে পাই, যে তাদের এই নির্বাচনী ব্যাপারগুলো নিয়ে একটা দুজনের মধ্যে, দুটা দলের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। আবার আবার শুনলাম যে দূরত্ব আবার কাছাকাছি হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি যে কিছুদিন আগে যেমন রিজভী আহমেদ, তিনি কিন্তু বঙ্গবন্ধুর ছবি নামানো নিয়ে এক ধরনের ক্ষোভ প্রকাশ করলেন, আবার ক্ষোভ প্রকাশ করে আবার তিনি দুঃখ প্রকাশও করলেন। এই বিষয়গুলো আমাদের কাছে আসলে পরিষ্কার না, যে একটা কথা উনি বললেন আবার পরক্ষণেই 1 ঘন্টা না যেতে আবার কেন দুঃখ প্রকাশ করছেন। যে কথাটা যখন বললেন, তিনি তিনি তো একজন রাজনৈতিক নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি নিশ্চয়ই একটা অথেন্টিক বা একটা ফ্যাক্ট কথা তুলে ধরার চেষ্টা করেছিলেন। তাহলে কেন রাজনৈতিক দলগুলো তাদের কথার স্ট্যান্ডে থাকতে পারছে না, আবার কেনই বা আমরা সরকারের কাছ থেকেও সুনির্দিষ্ট রোডম্যাপ পাচ্ছি না? এটা নিয়ে কিন্তু জনগণের মধ্যে একটা বিব্রতকর অবস্থা তৈরি হচ্ছে। আর আরেকটা দিকে আওয়ামী লীগের নেতা কর্মীদের ব্যাপারে যেহেতু তারা যেহেতু রিসেন্ট টাইমে নানা ধরনের মামলা হামলায় জর্জরিত হয়ে গেছে, অর্থাৎ তারা এখন অলরেডি, আজকে একটা নিউজ আমরা দেখলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 20 জনের বিষয়ে প্রক্রিয়া শুরু হয়েছে এবং অসংখ্য এই ধরনের বিষয় শুরু হয়েছে। তো এখন আওয়ামী লীগের সামনে যাত্রাটা কি? এবং গত 10 নভেম্বর আমরা নূর হোসেন দিবসে আমরা দেখেছিলাম যে তারা একটা কর্মসূচি দিয়েছিল। তাহলে তাহলে কি আগামীতে আবার সামনে ডিসেম্বর মাস আসছে, এই ডিসেম্বর মাসে তাহলে কি আওয়ামী লীগ আবার কর্মসূচি দিবে কিনা, এবং সেগুলোকে আবার অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে মোকাবেলা করবে, আবার কি দেশে কোনো অস্থিতিশীল অবস্থা তৈরি হতে পারে কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের মধ্যে এক ধরনের শঙ্কা রয়ে গেছে। কারণ আমরা আসলে একটি শান্তিপূর্ণ অবস্থা চাই, আমরা দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক অবস্থা এবং রাজনৈতিক সমঝোতাও চাই। সেটার জন্য যা যা করা দরকার সেটি আমি মনে করি যে বর্তমান অন্তর্বর্তী সরকারের সেটি খুব সুস্পষ্টভাবে, সুনির্দিষ্টভাবে করা উচিত। কারণ অনেকেই রয়েছে, আওয়ামী লীগের অনেকেই রয়েছে যারা কিন্তু এখনো বা নিজেদেরকে দাবি করছে যে তারা দুর্নীতির বাইরে রয়েছে, তারা এই ধরনের বিভিন্ন অন্যায় অপকর্মের বাইরে রয়েছে। আবার বিদেশি শক্তিগুলো অনেকে অনেক ভাবে নানা ধরনের প্রসঙ্গ আনছে। এমনকি আমরা দেখছি যে রিপাবলিকান দলের নেতা ডোনাল্ড ট্রাম্প
তিনি যখন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেছেন তখনও এক ধরনের ধূম্রজাল তৈরি হচ্ছে। তা আর মূল কথা হচ্ছে যে আমরা সাধারণ জনগণ, দেশের মানুষ, আমরা কিন্তু এক ধরনের ধূম্রজাল অবস্থার মধ্যে রয়ে গেছি। তো সেই জায়গা থেকে আমরা বের হতে পারি কিভাবে, সেটি যদি অন্তর্বর্তীকালীন সরকার একটি সুনির্দিষ্ট ভাবে এটি এটি রোডম্যাপ দিয়ে দেয় বা পরিকল্পনা দিয়ে দেয়, তাহলে আমরা বলবো বিএনপি, জামাত ইসলাম বা আওয়ামী লীগ সবার জন্য এই রাজনৈতিক চিন্তা করার জন্য বা নির্বাচনী ব্যাপারগুলোতে নিজেদের অংশগ্রহণের জায়গাটা কিভাবে হতে পারে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। জি, আপনাকে ধন্যবাদ ডক্টর সুলতান মাহমুদ। আমি একটু তানভীর হোসেনের কাছে আসবো। আমি একটু প্রশ্নটি রাখি আপনার কাছে, যেমনটা আমরা বলছিলাম, আলোচনাও করছিলাম, যে প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত রোড ম্যাপও পাওয়া যাবে, যেমনটি আলোচনা করছিলাম রোড ম্যাপ নিয়ে, এবং নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। এখন এদিকে আমরা যদি দেখি, যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন আগামী 2 বছরের মধ্যে 5 লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে, এবং এর আগেও কয়েকটি অনুষ্ঠানে তিনি বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে তিনি বলেছেন যে আগামী 2 বছরে এই ধরনের উদ্যোগ নেওয়া হবে, আগামী 2 বছরে 5 লাখ কর্মসংস্থান তৈরি করবে, এই কথাটা তিনি আগেও বলেছেন। এখন যে প্রশ্নটি উঠছে, যেটি মনে হচ্ছে যে এটিকে এই যে 2 বছরে, আগামী 2 বছরে এটা করা হবে ওটা করা হবে, উনি যে বলছেন, এটা কি তাহলে একটু ধরে নিতে পারে বাংলাদেশের মানুষ যে মোটামুটি এই যে সংস্কার, নির্বাচনের পরিবেশ তৈরি করা, যে বিষয়গুলো আমরা নির্বাচনের সময় নিয়ে কথা বলছি, এখান থেকে একটা ধারণা পাওয়া যেতে পারে যে কম বেশি 2 বছরের মতো একটা সময় লাগতে পারে? জাস্ট আলোচনার সাপেক্ষে আসলে আমি প্রশ্নটি রাখছি আপনার কাছে। আপনি কি মনে করেন তানভীর হোসেন? ধন্যবাদ। এটার একটা ঐতিহাসিক ভিত্তিভূমি আছে, তো আপনি যেটা মনে করছেন বা জাতি যেটা মনে করছে, ঐতিহাসিক ভিত্তিটা হলো যে আমরা এর আগে যে কয়টা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি তাদের একটা মেয়াদ কালকে আমরা একটা ইন্ডিকেটর হিসেবে দাঁড় করিয়ে আমরা ভাবছি যে 2 বছরের মতো সময় হলে তারা যে কাজগুলো টার্গেট নিয়েছেন সেগুলো তারা হয়তো প্রপারলি শেষ করতে পারবেন বা তারা হয়তো একটা পর্যায়ে নিয়ে আসতে পারবেন। কিন্তু এখানে একটা জিনিস যেটা দুশ্চিন্তার বিষয় সেটা হলো যে আপনার 2 বছর কিন্তু ওনারা বলছেন না। 2 বছর আপনি, আমি বা অন্যান্য যারা চিন্তা করছেন তারা হয়তো ধারণা করছেন যে এটা হতে পারে 2 বছর। আরেকটা প্রশ্ন হলো যেটা, সেটা হলো যে ওনারা কি সত্যি 2 বছর সময় পাবেন? 2 বছর কি বাংলাদেশের রাজনীতি কি সহিষ্ণু অবস্থায় থাকবে? 2 বছর ধরে কি বিএনপির মতো বড় রাজনৈতিক দলগুলো সময় দিতে চাইবে? সো আমরা এখানে আমরা দেখি যেটা যে আহ, আমরা যে জায়গাটাতে বারবারই সমস্যায় পড়ি, প্রধান উপদেষ্টা এবং তার অন্যান্য উপদেষ্টা পরিষদের মধ্যে এই বক্তব্যের সরলীকরণ খুব অনুপস্থিত। বক্তব্য যখন সরলীকরণ না করা হয়, বক্তব্যকে যখন আপনি খুবই ডিপ্লোম্যাটিক ভাবে উপস্থাপন করেন, নানাভাবে উপস্থাপন করেন, জনগণ কিন্তু সেটাকে আসলে খুব ভালোভাবে নিতে পারে কিনা সেটা একটা বড় প্রশ্ন। আর একটা বড় প্রশ্ন হলো যে কাঠামোগতভাবে যে পরিবর্তনগুলো চাচ্ছেন সেই পরিবর্তনগুলো এক একটার জন্য কত সময় লাগবে সেই জায়গাতেও কোনো, মানে আমি আমি যেটা মনে করি যে একজন নাগরিক হিসেবে আমার কাছে কোনো কিছু সুস্পষ্ট না। আমার এই সুস্পষ্টতার অভাবে আমার জন্য মন্তব্য করাটা অনেক বেশি দুরূহ হয়ে যায়। এবং এই জায়গাটাতে যেটা সবচাইতে বড় সমস্যা হয় জাতিগতভাবে যেটা হয়, যে থিওরি অফ কনস্পিরেসিটা হলো যে আপনার হলো গ্রো করতে থাকে। এখন কিছু থিওরি তৈরি হবে যেগুলো বর্তমান যে উপদেষ্টা পরিষদ তাদের পক্ষে যাবে, কিছু থিওরি তৈরি হবে সেগুলো তাদের বিপক্ষে যাবে। আর বিএনপি নেতার যে বক্তব্য যে বর্তমান উপদেষ্টা পরিষদের কাঁধে আপনার হলো ফ্যাসিবাদ ভর করছে, তার মানে তারা কিন্তু একটা থিওরি দাঁড় করানোর চেষ্টা করছে। এখন এই যে কনফ্লিক্ট অফ থিওরি তৈরি হচ্ছে সমাজের মধ্যে, আমরা ভেবে নিচ্ছি 2 বছর, এবং এই প্রচার মাধ্যমে যদি আমরা এই বিষয়টাকে স্ট্রেস করি তাহলে জনগণ একটা বার্তা পাবেন যে এখানে আলোচকরা মনে করেন যে 2 বছর হতে পারে, কিন্তু আলোচকরা তো এটা জানে না যে এই সরকার 2 বছর সময় পাবে কিনা। সুতরাং আরেকটা বড় সমস্যা হচ্ছে যে সরকার তার 100 দিনের যাত্রায় আওয়ামী লীগকে নিধনের জন্য যত সময় ব্যয় করেছেন সংস্কারের জন্য তত সময় তারা দেননি। এখন আওয়ামী লীগের সাথে তাদের খুব স্বাভাবিকভাবে যে বিগত সরকার আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগকে হটিয়ে তারা এসেছেন, বিগত প্রাইম মিনিস্টার হলো যে দেশ ত্যাগ করেছেন। তো এই বিষয়গুলোর পিছনে যে সময়টা ব্যয় হয়েছে তার যদি
50% সময়টাও যদি কনস্ট্রাকটিভ ডিসকাশনে দেওয়া যেত, তাহলে আমার কাছে মনে হয় যে এই প্রশ্নগুলোর উত্তর আমরা যে ধারণা করছি সেই ধারণা থেকে বেরিয়ে এসে হয়তো একটা সুনির্দিষ্ট কক্ষপথে যেতে পারতাম। সুতরাং আমার কাছে মনে হয় যে সরকারের উপদেষ্টাদের মধ্যে এই যে বিষয়গুলোকে, একটা হলো নির্বাচনের দিকে যাত্রা করা, আরেকটা হলো বিভিন্ন মন্ত্রণালয় অনুযায়ী মন্ত্রণালয়ের কিছু ভিশন থাকে। তো তিনি যখন কোনো একটা মন্ত্রণালয়ের উপদেষ্টা, উনি ওনার আলোচনায় বলবেন যে কারণ আমাদের কিছু পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে, সেগুলো অনেক আগেই হয়ে আছে, তার বক্তব্যের মধ্যে সেই সব পরিকল্পনার অংশ বিশেষ আসবে, কিন্তু তাদের তো বেশি আসা উচিত নির্বাচনের দিকে কিভাবে যাত্রা করবে সেই বিষয়গুলোকে সামনে নিয়ে আসা উচিত। জি এবং আমার কাছে আরো যেটা মনে হয় যে সম্পূর্ণ উপদেষ্টা পরিষদকে এক সুরে কথা বলতে হবে, না হলে এই যে সুর তাল লয়ের যে পার্থক্য হচ্ছে সেখানেই কিন্তু জনগণ কনফিউজড হয়ে যাচ্ছে। সেই কনফিউশন থেকে আমাদেরকে ওনারা মুক্তি দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু ডক্টর সুলতান মাহমুদ আপনার কাছে আসতে চাই একই বিষয়ে, আপনি যদি একটু বলতেন আপনার মতামত। আমার কাছে যেটা মনে হয় যে আহ, দীর্ঘদিন থেকে মানুষের নানা সমস্যা ছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা সাধারণ মানুষ চাই যে সেই সমস্যাগুলো আর যেন সামনে আমাদের না আসে। কিন্তু আমরা যদি আবার দেখি যে ওই একই সমস্যা আমাদের সামনে আসছে, আমরা একইভাবে আবার বা সমস্যায় পড়তে যাচ্ছি, অথবা একইভাবে আমরা নিয়ন্ত্রিত হচ্ছি, অথবা একইভাবে আমরা আমাদের যে আশার জায়গা, আমাদের যে প্রত্যাশার জায়গা, আমরা যে শান্তিতে বসবাস করব, আমরা নির্ভয়ে কথা বলবো, আমরা নির্দ্বিধায় নিজের মতামত ব্যক্ত করব, এগুলোর জন্যই তো আমরা দীর্ঘদিন থেকে একটা লড়াইয়ের প্রশ্ন আমাদের সামনে এসেছিল। যে যেমন বিএনপি 16, 17, 18 বছর প্রায় ক্ষমতার বাইরে। এখন বিএনপির তো আসলে এই ধৈর্যটুকু আছে কিনা, বা আরো যে রাজনৈতিক দলগুলো, জামাত ইসলাম বা অন্য যেসব ছোট ছোট আরো রাজনৈতিক দল রয়েছে, তাদের যে ধৈর্যের যে ব্যাপারটি, তারা কি সত্যিকার অর্থেই 2 বছর বা 1 বছর বা এই যে মাত্র 100 দিন গেল, এই 100 দিনে কতটুকু ধৈর্য ধারণ করতে পেরেছে? এই প্রশ্নটি কিন্তু আমাদের কাছে খুব ঘুরপাক খায় আমাদের মাথায়। এমনকি আবার আরো 100 দিন যাওয়ার পরে, মানে শুধুমাত্র এই এই 3 মাস, আরো 3 মাস যাওয়ার পরে মাত্র 6 মাস হবে, তারপরে তাদের ধৈর্যটা কি হবে? তারা কি আবার একইভাবে মানে আজকে যে কথাবার্তাগুলো তারা বলছে 3 মাস যাওয়ার পরেই, আরো 3 মাস যাওয়ার পরে কিভাবে বলবে? তো এখন এই এই 3 মাস যাওয়ার পরে অন্তর্বর্তী সরকারের উচিত হবে এবং তাদের দায়িত্ব হবে, আমি মনে করি, যে সাধারণ জনগণের যে সমস্যাগুলো ছিল, যেমন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না থাকা, জি, এখন দ্রব্যমূল্য ডক্টর নিয়ন্ত্রণ সুলতান যদি মাহমুদ, না থাকে। জি আমাদের হাতে সময় কম, আমি এর সাথে একটু যোগ করি। আমি আসলে যেটি একটু একটা তথ্য একটু বলি। জুলাই আগস্ট অভ্যুত্থানে হওয়া শহীদদের নামে উপজেলা পর্যায়ে 220টির বেশি স্টেডিয়াম স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, এবং এই মন্ত্রণালয়েরও উপদেষ্টা হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শনিবার বাংলাদেশ স্থানীয় সময় তিনি কথা জানিয়েছেন। এবং এই পরিকল্পনা, এই যে পরিকল্পনার কথা অথবা নীতিগত সিদ্ধান্ত, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? প্রশ্নটি করার উদ্দেশ্য এই যে আমরা সময়সীমা নিয়ে কথা বলছি, সংস্কার, নির্বাচনের ব্যবস্থাকে সংস্কার করে দ্রুত সময়ের মতো নির্বাচন কবে দিতে পারবে সরকার, নানান আলোচনা যেগুলো নিয়ে হচ্ছে, সেইখানে এই অন্তর্বর্তীকালীন সরকারের 220টির বেশি স্টেডিয়াম তৈরি করার যে বিষয়টি, এই ধরনের মানে প্রায়োরিটিটা আসলে কোথায়, আমি এটা আমি বোঝার। আমি আমি প্রথমত আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। আমি প্রথমত বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের কার্যক্রমে কতটুকু, কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কতটুকু করার সময় সুযোগের চেয়ে বড় কথা হচ্ছে যে তাদের এই ম্যান্ডেট বা এই অধিকার, এই বিষয়গুলোর কিন্তু একটা নীতিগত সিদ্ধান্ত ঠিক আছে, কিন্তু যদি তারা এটা বাস্তবায়ন করে যেতে চায়, বাস্তবায়ন করতে চায়, তাহলে কিন্তু সেই ব্যাপারগুলো একটা বড় ব্যাপার। কারণ হচ্ছে যে আপনি 220টি স্টেডিয়াম করা, এটা কিন্তু 2 বছর বা 3 বছরের ব্যাপার নয়। নীতিগত সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু নীতিগত সিদ্ধান্তটা কি কতটুকু বাস্তবায়নযোগ্য হবে তাদের পক্ষে, এমন সিদ্ধান্তই তাদের নেওয়া উচিত। যে সিদ্ধান্তটি তারা একটি সুনির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে করতে পারবে, সেই সিদ্ধান্তটি তাদের নেওয়া উচিত। যে সিদ্ধান্ত তারা আসলে সুনির্দিষ্ট টাইম ফ্রেমে করতে পারবে না, সেটি নেওয়া ঠিক হবে কিনা, সেটি নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে। আমার জি কাছে মনে হয় যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উনি ক্রীড়া উপদেষ্টা, উনি প্রায়ই ভালো ভালো কিছু রোডম্যাপের কথা উল্লেখ করেন, কিন্তু যে রোডম্যাপ গুলো আসলে বাস্তবায়ন করা যাবে কিনা,
এবং সেটি জনগণের কাছে খুব বেশি গ্রহণযোগ্য হচ্ছে কিনা। কারণ আমরা কিন্তু দেখছি যে আমাদের কিছু রাজনৈতিক দল তারা কিন্তু বারবার প্রশ্ন তুলছে যে জনগণের ম্যান্ডেটের সরকারের কাছে যান এবং আপনারা প্রয়োজনীয় সংস্কার করে তারপরে কি ধরনের কার্যক্রম পরিচালনা করা যাবে সেটা তারা করবে। কিন্তু প্রয়োজনীয় সংস্কার করার জন্য কতটুকু বা সময়ের প্রয়োজন সেটি যদি সুনির্দিষ্ট না থাকে তাহলে কিন্তু এটা আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হিসেবে দেখা দিবে যে তাহলে আসলে কি হতে জি যাচ্ছে। ডক্টর সুলতান আহমদ, অনেক ধন্যবাদ। আমাদের সময় খুব কম। তানভীর হোসেন, আপনি যদি ছোট করে আমাকে একটু 1 মিনিট একটু বলতেন এই বিষয়ে আপনার। জি তানভীর হোসেন। এটা এখনকার পরিকল্পনা না, এই পরিকল্পনা আরো আগের। এই পরিকল্পনায় একটা সংযোজন হয়েছে। এই সংযোজনটা হলো যে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন বলে বলা হচ্ছে তাদের নামে এটা করা হবে। সুতরাং বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা যখন এই মন্ত্রণালয়ের কর্মকাণ্ড নিয়ে বলেন, এটাতে হতাশ হওয়ার কিছু নেই, আশাবাদী হওয়ারও কিছু নেই। এটা মন্ত্রণালয়ের একটা স্বাভাবিক প্রক্রিয়া। মন্ত্রণালয়ের পরিকল্পনাগুলোকে তারা একটু নতুন করে সাজিয়ে উপস্থাপন করছেন। সুতরাং আমি এগুলোতে আসলে কোন রকমের বিস্মিত হচ্ছি না, কোন রকমের এটা নিয়ে চিন্তাও করছি না। মূল কাজ যেটা সেটাতে আসেন, সবাই মিলে ওই একটা কাজ শেষ করেন। জনগণ আপনাদেরকে অবশ্যই সেই জায়গাতে আপনাদেরকে জনগণের কাছ থেকে আপনারা সেই সমর্থন পাবেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।